আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে বাংলা ব্যাকরণের সেকেন্ড যে লেকচারটা সেটা বেসিক্যালি করা হবে। তো এই লেকচারটা হচ্ছে বাংলা ব্যাকরণের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো নিয়ে, একেবারে বেসিক লেভেলের যে কিউরিয়াস গুলো থাকে বা বেসিক লেভেলের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তো ব্যাকরণ শব্দের ভুৎপত্তিগত রূপ কি? ব্যাকরণ শব্দের ভুৎপত্তিগত রূপ কি? ব্যাকরণ শব্দের ভুৎপত্তিগত রূপ হচ্ছে বি যোগ আ যোগ ক্রি যোগ অন। তো ভি যোগ আ এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদের নিয়মে হয়েছে, অর্থাৎ রস্বই এবং আ মিলে জফলা হয়ে যায়, যেটা ব্যয় হয়েছে ব্যাকরণ। আর ক্রি যোগ অন মিলে প্রকৃতি প্রত্যয়, যেটা হচ্ছে করণ হয়েছে, অর্থাৎ ব্যাকরণ। বি যোগ আ ব্যয় আর ক্রি যোগ অন করণ, ব্যাকরণ। প্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করেন? প্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করেন? প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন পর্তুগিজ পাদ্রী মানুয়েল দা আসুস সাও আসুস পসাও আসুস পসাও। পর্তুগিজ পাদ্রী মানুয়েল দা আসুস পসাও প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। আমরা একটা জিনিস খেয়াল করব যে এটা বাংলা ব্যাকরণ গ্রন্থ নয়, বাংলা ব্যাকরণ রচনা করেন। আর তিনি 1734 সালে রচিত হয় ব্যাকরণ, এবং 43 সালে লিপসন থেকে রোমান লিপিতে মুদ্রিত ও প্রকাশিত হয়। অর্থাৎ বাংলা ব্যাকরণ প্রথমে রোমান লিপিতে মুদ্রিত হয়েছে, রচিত হয়েছে 1734 সালে, এবং সেটা 1743 সালে লিপসন থেকে, পর্তুগিজের শহর লিপসন থেকে রোমান লিপিতে মুদ্রিত আর প্রকাশিত হয়েছে। তো একটা জিনিস খেয়াল করব যে 1734 আর 1743, 1700 পরে শেষের সংখ্যা দুটো 3 আর 4, এই দুটো ওলট পালট হয়ে গিয়েছে, অর্থাৎ 3-এর জায়গায় 4 চলে গিয়েছে, 4-এর জায়গায় 3 চলে গিয়েছে। এটা খুব সহজ হয়ে যাবে যদি আমরা এইভাবে মনে রাখি। 1734 সালে রচিত হয়, এবং ঠিক উল্টালে 3-এর স্থলে যদি আমরা 4 আনি আর 4-এর স্থলে যদি 3 নিয়ে যাই, ঠিক উল্টালে 43 সাল হয়ে যায়। 43 সালে প্রকাশিত হয়েছে লিপসন থেকে আর রোমান লিপিতে। প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ কে লিখেন বা কে রচনা করেন? আমাদের আগের প্রশ্নটা ছিল প্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করেন, আর এটা হচ্ছে প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ কে লিখেন অথবা কে রচনা করেন। প্রথমটা ব্যাকরণ ছিল কিন্তু গ্রন্থ ছিল না, আর দ্বিতীয় যেটা, এটা একটি সম্পূর্ণ গ্রন্থ ছিল, ব্যাকরণের একটি গ্রন্থ ছিল। এটি রচনা করেছেন ব্রাসি হালহেড। প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ রচনা করেন ব্রাসি হালহেড, আর গ্রন্থের নাম ছিল আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, যেটি হচ্ছে ইংরেজি ভাষায় লেখা হয়েছিল। ইংরেজিতে বাংলা ব্যাকরণ লেখা হয়েছে, 1776 সালে রচিত হয়েছে এবং 1778 সালে প্রকাশিত হয়। 1776 সালে রচিত হয়েছে এবং 78 সালে প্রকাশিত হয়েছে। অর্থাৎ প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ রচনা করেন ব্রাসি হালহেড, আর ব্যাকরণ গ্রন্থের নাম ছিল আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, যেটি ইংরেজি ভাষায় রচিত হয়েছে। ইংরেজি বাংলা ব্যাকরণ 1776 সালে রচিত হয় এবং 1778 সালে প্রকাশিত হয়। বাংলা ভাষায় রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি এবং কে রচনা করেন? অর্থাৎ এখন আমাদের যদি প্রশ্ন আসে তাহলে বাংলা ব্যাকরণের প্রথম কে রচনা করেন বাংলা ব্যাকরণ? বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন হচ্ছে পর্তুগিজ পাদ্রী মানুয়েল দা আসুস পসাও। যদি বলা হয় প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ কে রচনা করেন, তাহলে সেটা হবে ব্রাসি হালহেড। আর যদি বলা হয় বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ কে রচনা করেন, অর্থাৎ বাংলা ভাষায়, এর আগেরটা ছিল ব্যাকরণ গ্রন্থ প্রথম কিন্তু ইংরেজি ভাষায়, আর এটা হচ্ছে বাংলা ভাষায় ব্যাকরণ গ্রন্থ কে রচনা করেন এবং তার নাম কি? নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, যেটা রচনা করেছেন রাজা রামমোহন রায়।
অর্থাৎ বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছেন, বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ বা ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায়। আর গ্রন্থের নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। ব্যাকরণ শব্দের অর্থ কি? ব্যাকরণ শব্দের অর্থ কি? ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণের আলোচ্য বিষয় 6টি। ব্যাকরণের আলোচ্য বিষয় 6টি। ব্যাকরণের সাধারণ আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণের সাধারণ আলোচ্য বিষয় কয়টি? ব্যাকরণের সাধারণ আলোচ্য বিষয় হচ্ছে 3টি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব বা পদক্রম। ব্যাকরণের সাধারণ আলোচ্য বিষয় হচ্ছে 3টি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্ব বা পদক্রম। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি? আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবো, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় যদি অপশনে ধ্বনি রিলেটেড কিছু থাকে তাহলে আমরা সেই জিনিসটা ধ্বনিতত্ত্বের মধ্যে ধরতে পারি। যেমন এখানে আছে ধ্বনি, ধ্বনির উচ্চারণ রীতি, ধ্বনি পরিবর্তন। এখানে 3টি আছে: ধ্বনি, ধ্বনির উচ্চারণ রীতি এবং ধ্বনি পরিবর্তন। এই 3টিকে আমরা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় এভাবেই বলে দিতে পারবো। এরপর হচ্ছে উচ্চারণের স্থান, উচ্চারণের স্থান, তারপর সন্ধি, নত্যবিধান, সত্যবিধান। এগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে শর্টকাটটা কি? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি কি? ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি রিলেটেড যে শব্দগুলো আসে, যেমন ধ্বনি, ধ্বনির পরিবর্তন, ধ্বনির উচ্চারণ রীতি, এগুলো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়া উচ্চারণের স্থান, ধ্বনির উচ্চারণের স্থান, সন্ধি, নতবিধান, শতবিধান, এগুলো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় কি কি? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় কি কি? ঠিক এই জায়গায় একটা শর্টকাট আছে, শব্দ রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা শব্দতত্ত্বের মধ্যে ফেলতে পারি। অর্থাৎ শব্দ, শব্দের গঠন, এই জিনিসগুলো আমরা শব্দতত্ত্বের মধ্যে দিতে পারি। তাছাড়া আরো অনেক কিছু আলোচনা করা হয়, তা হচ্ছে বচন, লিঙ্গ, কারক, পুরুষ, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, সমাস, পদের পরিচয়, ক্রিয়া প্রকরণ। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, পদের পরিচয়টা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের বাক্যতত্ত্বের আরেক নাম হচ্ছে পদক্রম। তো যেহেতু পদক্রম নাম, সেই হিসেবে পদের সাথে একটা মিল থাকে, তো সেই ক্ষেত্রে যাতে আমাদের ভুল না হয় এই জায়গাটা আমরা একটু খেয়াল রাখবো। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় কি কি? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় শব্দ, শব্দের গঠন, বচন, লিঙ্গ, কারক, পুরুষ, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, সমাস, শব্দের পরিচয়, ক্রিয়া প্রকরণ। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি কি? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি কি? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে পদক্রম, পদের স্থান, পদ পরিবর্তন, বাগধারা, বাক্য সংযোজন, বাক্য সংকোচন, প্রবাদ প্রবচন, বিরাম চিহ্ন। ঠিক একটু আগে যে বিষয়টা বলেছিলাম যে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়ের মধ্যে পদের পরিচয় আছে। পদের পরিচয় হচ্ছে একটি শব্দকে উল্লেখ করে পরিচয়টা বের করতে হয় যে এইটা কোন পদ। এই জন্য পদের পরিচয়টা শব্দতত্ত্বের অধীনে আলোচনা করা হয়। আর বাক্যতত্ত্বের মধ্যে আমরা আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি পদ শব্দ নিয়ে, যে পদক্রম, পদের স্থান, পদ পরিবর্তন। তো এইগুলোর সাথে যাতে এটা আমরা মিলিয়ে না ফেলি, তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। পদের পরিচয় আলোচনা করা হয় শব্দতত্ত্বের অধীনে। আর এছাড়া পদ রিলেটেড যে শব্দগুলো আছে, পদক্রম, পদের স্থান, পদ পরিবর্তন, এগুলো আলোচনা করা হয় বাক্যতত্ত্বে। শুধু পদের পরিচয়টা শব্দতত্ত্বে, পরিচয় ছাড়া বাকি জিনিসগুলো বাক্যতত্ত্বে আলোচনা করা হয়। এরপর আছে ভাগধারা, বাক্য সংকোচন, বাক্য সংযোজন, প্রবাদ প্রবচন, বিরাম চিহ্ন ইত্যাদি। বিরাম চিহ্ন বাক্যের মধ্যে ব্যবহার করা হয়, যেমন দাড়ি, কমা, ক্লোন, সেমিক্লোন। এই জন্য বিরাম চিহ্ন বাক্যতত্ত্বের মধ্যে ব্যবহার করা হয়। আর বাক্য সংকোচন, বাক্য সংযোজন, এগুলো বাক্যতত্ত্বের অধীনে। প্রবাদ প্রবচন, এগুলো আমরা খেয়াল রাখবো। ভাষার মৌলিক উপাদান কি? ভাষার মৌলিক উপাদান হচ্ছে শব্দ। ভাষার মৌলিক উপাদান কি? ভাষার মৌলিক উপাদান শব্দ।
ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে বা আগামী লেকচারে আমরা হচ্ছে ধ্বনি সম্পর্কিত, ধ্বনি ও বর্ণ সম্পর্কিত আমাদের নেক্সট লেকচারটা হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরীক্ষার মধ্যে ধ্বনি এবং বর্ণ থেকে প্রশ্ন এসে থাকে। এছাড়া বিগত দুটি লেকচার, এই দুটি লেকচার থেকেও মোটামুটি কিছু প্রশ্ন হচ্ছে চলে আসে। তো এই ক্লাসগুলো বা এই লেকচারগুলো হচ্ছে আমরা একটু খেয়াল করে বা মনোযোগ সহকারে শেষ করব, তাহলে হচ্ছে আমাদের জন্য পরীক্ষার সময় এই জিনিসগুলো দিতে সহজ হবে। আর যদি কোনো কনফিউশন থাকে সেটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিলে আমাদের জন্য ভালো হবে। তো সেই জায়গাটা আমরা ইমপ্রুভ বা আপডেট করতে পারবো। তো ভালো থাকবেন, ধন্যবাদ।